সবাইকে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমাদের একটা সুখে দুঃখে 2024 সাল শেষ হয়ে আসলো। 2024 সালের ডিসেম্বরে আমাদের যে ঘটনাটা আমাদের সকলের নজর কেড়েছে সেটা হচ্ছে যে সচিবালয়ে আগুন। দেখেন, 26শে ডিসেম্বর যখন আগুন লাগার পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন সচিবালয়ের অগ্নিকাণ্ডে 5 মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। সেই তিনি আবার 31শে ডিসেম্বর বলছেন, যখন তদন্ত কমিটি রিপোর্ট দিচ্ছে, তদন্ত কমিটি বলছে যে সচিবালয়ের আগুনে 5 মন্ত্রণালয়ের কোনো নথি পড়েনি। তো এই ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি, পরস্পর পরস্পর বিরোধী বক্তব্য দিয়েই আমাদের উপদেষ্টারা চলছেন, তাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। 2024-এ আমরা এই অনির্বাচিত সরকারের কাছ থেকে এগুলোই দেখে আসছি। এর মধ্যে তারা হঠাৎ করে ঘোষণা করলেন তারা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতন তারা তাদের অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র করবেন, বিপ্লবের ঘোষণাপত্র তারা করবেন। এ নিয়ে খুব মাঠ গরম ছিল। তাদের 31শে ডিসেম্বর শহীদ মিনারে একটা শোডাউন করার কথা ছিল। এর মধ্যে সরকার বলল যে তারা এই ঘোষণাপত্রটা তাদের পক্ষ থেকেই পড়া হবে, তবে কিছুদিন সময় লাগবে। এখান দিয়ে আমরা যখন না, আমাদের এখানে 31 তারিখ, আমরা 31 তারিখে দেখলাম যে সেনা প্রধানের একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রথম আলো প্রকাশ করবে আজকে 1 তারিখে। যাই হোক, যখন বাংলাদেশে 1 তারিখ হচ্ছে আর কি, তখন প্রথম আলো প্রকাশ করবে এ ধরনের কথা বললো। তো সচিবালয়ের আগুনের আগে আগে যেটা ঘটেছে যে একটা জাহাজ এসেছিল, লাইটার জাহাজ, সেটা চট্টগ্রাম থেকে পণ্য খালাস করে নিয়ে ফিরছিল। সেখানে 7 জন নাবিককে, জাহাজের কর্মীকে হত্যা করা হয়েছে এবং আমাদেরকে একটা ঘটনা জানানো হলো যে সেটা একজন ব্যক্তি করেছে। তার নাম হচ্ছে কি ইরফান। একজনই নাকি 7 জনকে খুন করেছে। যাই হোক, এরকম নানা ধরনের অপতথ্য দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং এর মধ্য দিয়ে আমাদের 2024 সাল প্রায় শেষের দিকে। এর মধ্যে 43তম বিসিএস এর ফলাফল গ্যাজেট রিগ্যাজেট হয়েছে। সেখানে অ্যাজ ইউজুয়াল যা করা হয়ে থাকে, আম, সনাতনী ধর্মীদের অনেককে বাদ দেওয়া হয়েছে এবং তাদের অনেকের কারণ দেখানো হয় নাই কেন বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে এরকম মনে করে অনেককে। প্রায় 168 জনকে সম্ভবত বাদ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এর মধ্যে নড়াইলে। সব সময় তো খুন জখম রাহাজানি ছিনতাই ধর্ষণ এগুলো হচ্ছে। নড়াইলে যেটা হয়েছে, নড়াইলের মাঝপাড়াতে একজন ইউনিয়ন পরিষদ সদস্য, তার নাম বাসনা মল্লিক। তাকে প্রথমে গণধর্ষণ করা হয়েছে, তারপর তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। যখন দেখা গেছে যে তিনি সকলের নাম পরিচয় প্রকাশ করে দিতে পারেন, সেই মুহূর্তে তাকে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও পুলিশ বলছে যে তারা 6 জন আসামিকে গ্রেফতার করেছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের যেটা দেখা যায়, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের নারীবাদীদের সাথে মুভমেন্টে জড়িত থাকার কারণে যেটা সবসময় দেখে এসেছি যে আমরা এই ধরনের ঘটনায় আমরা নারীবাদীরা স্টেটমেন্ট দিয়ে থাকি, আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানিয়ে থাকি। এবার আমার এ ধরনের কোনো কিছু চোখে পড়ে নাই। এটা একটা অ্যালার্মিং বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমরা সম্ভবত সিলেক্টিভ প্রতিবাদের মধ্যে ঢুকে যাচ্ছি, এরকম আমার কাছে মনে হয়েছে। তো 31শে ডিসেম্বর ঘিরে নানা রকমের উত্তেজনা ছিল, কথা ছিল যে বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। এটা অনেকটা সন্তান হয়ে যাওয়ার পরে, গর্ভবতী নারীর সন্তান হয়ে যাওয়ার পরে সাতশা পালনের মতন। তারা 5 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার আগস্টে গঠন করেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস আগে যে গঠন করেছে, গঠন করার পরে তারা এখন তাদের ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা 10 এপ্রিল করা হয়েছিল 1971 সালে। সেটার মোটামুটি কপি পেস্ট করে তারা একটা কাজ করার চেষ্টা করেছে এবং তথাকথিত ওই যে সমন্বয়ক যাদেরকে বলা হচ্ছে তাদের নানা ধরনের মাঠ গরম করা কাজ, নাও নেভার, পুশ রিপুশ, ইত্যাদি ইত্যাদি তাদের অনবরত চলছে। এর মধ্যে তারা যেটা একটা উল্লেখযোগ্য কাজ করার চেষ্টা করছে, তারা একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে স্টুডেন্টদেরকে দিয়ে। এবং তারা চেষ্টা করছে ভোটারের বয়স ন্যূনতম 17 করার জন্য। তাহলে তারা প্রায় 2 কোটি ভোটার সংযুক্ত করতে পারবে এবং তরুণদের ভোট দিয়ে দেখা যাবে যে তাদের কাজ করতে পারবে। এবং এর মধ্যে শিবিরের একটা সম্মেলন ছিল, 17 বছর পরে শিবির প্রকাশ্যে সম্মেলন করছিল এবং সেইখানে তথাকথিত সমন্বয়ক সার্জিস সেই
সেখানে গিয়েছে এবং সে বক্তব্য রেখেছে। এবং ওখানে আমাদের একজন আহ, কি ইব্রাহিম ওনার নাম, হুজুর মনে হয়, উনি কি ধরনের সংবিধান চান টান এগুলো বলে মাঠ গরম করার চেষ্টা করেছে। এগুলো চলছে, অনবরত চলছে। আমাদের যেই উম, প্রকৃত বিষয় এসব কারণে যেটা ঢাকা পড়ে যায় আর কি, যে সচিবালয়ে আগুন, তারপর জাহাজে খুন, এদিকে প্রোক্লেমেশন প্রোক্লেমেশন অফ রেগুলেশন পাঠ করা, ইত্যাদি ইত্যাদি। কারো খেলাফতের ইচ্ছা, কারো জিহাদের ইচ্ছা, এসবের কারণে আমাদের যে জিনিসটা ঢাকা পড়ে যাচ্ছে, আমাদের অর্থনীতি এখনো চাঙ্গা হয় নাই, অর্থনীতি সচল হয় নাই। খাদ্য মূল্যস্ফীতি 14% হয়ে গিয়েছে। এবং বলা হচ্ছে যে জিনিসের দাম ড্রাস্টিক্যালি কমে গেছে, এই হয়েছে। শীতকালে এমনিতেই আমাদের সবজি শাকসবজির দাম একটু কমে, এটা আমরা বহু বছর ধরেই দেখে আসছি। তো আমাদের চাল প্রতি কিন্তু কেজি 12 টাকা থেকে 14 টাকা বেড়ে গিয়েছে গত 5 মাসে। 62 টাকার চাল 72 টাকা, 74 টাকা হয়ে গেছে। এটা আমি শুধু চালের দাম বললাম, অন্যান্য জিনিসপত্র আপনারা তুলনা করলে জানতে পারবেন। ও তেলের দাম লিটারে 1 টাকা কমেছে। কিন্তু আমাদের মূল্যস্ফীতি এবং খাদ্যস্ফীতি এবং অর্থনীতি কোনোটাই আহ কি বলবো, চাঙ্গা করার জন্য সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এবং এই বিষয়ে কাজও করা হচ্ছে না। আহ, পরোক্ষ মানে প্রত্যক্ষ কোনো কাজ আমি এই পর্যন্ত সেভাবে চোখে দেখতে পাইনি। আর এটা চলছে, অর্থনীতির অবস্থাটা সুখকর না, অর্থনীতি চাঙ্গা হয় নাই। তারা সবকিছুতেই বলে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে এটা প্রিভিয়াস সরকার করার কারণে তারা এটা করতে পারছে না বা অমুক তমুক, এগুলা তারা বলে যাচ্ছে। আর যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি সেভাবে হয় নাই। অনবরত বিভিন্ন ধরনের কিলিং চলছে। আর কোনোটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, কোনোটাকে দুর্ঘটনা বলা হচ্ছে, কোনোটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছে, কিন্তু হত্যা বন্ধ হয় নাই। এবং আপনি যদি খেয়াল করেন, কয়েক মানে কোনো পেপারে যদি আর্কাইভেও যান, ঠুসঠাস তো পত্রিকায় বিভিন্ন খবর ছোটখাটো করে চলে আসে। আর সব খবর আসেও না। দেখবেন যে আপনি একদিনে যদি খুনের, ধর্ষণের, ছিনতাইয়ের এগুলোর একটা আপনি ট্যালি করেন, তাহলে দেখতে পাবেন যে আইন শৃঙ্খলার কি অবস্থা। তো এভাবে আমাদের বছরের 5টা মাস চলে গিয়েছে এখন। আর এই সরকারকে তারা নবীন, তাদের কম, অভিজ্ঞতা কম, এসব বলে তাদেরকে আপার হ্যান্ড দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ 5 মাস একটা দীর্ঘ সময়। একটা দেশ যেখানে এস্টাবলিশড দেশ, সেখানে একটা ক্ষমতার পালা বদলে এই ধরনের অরাজকতা আসলে আশা করা যায় না আর কি। ঠিক আছে, এগুলোর কাউন্টার ন্যারেটিভ থাকে। তো 31শে ডিসেম্বর যা হবার কথা ছিল, একেবারে সে উল্টে পাল্টে সংবিধান ফেলে দিবে। তারপরে তারা বাংলাদেশের মানে যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম চেঞ্জ করে ইসলামিক রিপাবলিক অফ ডেমোক্রেটিক বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি করে ফেলবে। এগুলা এখনো দেখা যায় নাই, তারা করে উঠতে পারে নাই। দেখা যাক আর্মি সমর্থিত এই সরকার কোথায় গিয়ে দাঁড়ায়, এটা একটা দেখার বিষয়। 2025-এ আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলে ওনারা বলে জন আকাঙ্ক্ষা, আমরা বলছি যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা এবং আমাদের আশা যে আইন শৃঙ্খলা উম, পরিস্থিতি উন্নতি হবে, অর্থনীতি চাঙ্গা হবে এবং সনাতনীদের উপরে বা ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে যে অন্যায় অত্যাচার চলছে, যে নিপীড়ন চলছে, তা কিছুটা হলেও হ্রাস পাবে। আপনারা জানেন যে আহ ক্রিসমাসের দিন আমাদের 17টা পরিবারের বাসা একদম পুড়িয়ে দেওয়া হয়েছে বান্দরবনে। তো নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হয় সব কাজের পিছনে। ওটা হয়েছিল, ওটা হয়েছিল, কিন্তু যা যায় সে বুঝে আর কি তার কি অবস্থা, সে কি অবস্থায় আছে। আর যেসব হয়রানিমূলক মামলা, সেগুলো তো চলছেই। আমি আবার প্রত্যেকবারই বলি যে পুলিশ হত্যার বিচার হয়নি। পুলিশ হত্যার বিচার করার জন্য কোনো রকমের আহ, মানে চাক্ষুষ কোনো রকমের মুভমেন্ট দেখা যায় না পুলিশ হত্যা বিচারের জন্য। তারপরে বিভিন্ন আহ, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবীদের বিরুদ্ধে যে ধরনের মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলোর আইনি সহায়তা দেওয়া, তাদেরকে চিকিৎসা দেওয়া, এই ধরনের কোনো উদ্যোগ দেখতে পাওয়া যায় না। এসব উদ্যোগ না দেখে আমরা আহত হই। মানুষের আইনি অধিকার পাওয়া, আইনি সহায়তা পাওয়া মানুষের নাগরিক অধিকার।
শমিকা এসার, শাহরিয়ার কবির, এই ধরনের, তারপর মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল, এ ধরনের অনেককে হত্যা মামলায় রেখে দেওয়া হয়েছে অন্তরীণ অবস্থায়। তারা ভুগছেন। তাদের কি অবস্থা আমরা জানতে পারছি না, সব খবর আসেও না। আর মিডিয়া তার 53 বছরের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বিধায় আমরা কোনো খবরই জানতে পাই না। এবং প্রচলিত যেসব তথ্য আমরা পাই সচরাচর, তার মধ্য থেকে আমরা জানতে পেরেছি যে 4 লাখ ছেলে মেয়ে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো পরীক্ষা দিতে পারে নাই, অনেক বাচ্চা স্কুলেও যেতে পারছে না, তার পরিবারের অভিভাবকরা পূর্ববর্তী সরকারের রাজনীতির সাথে জড়িত এই অভিযোগে। তো এগুলোর অবসান হওয়া দরকার। এবং বিএনপি তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে আরো ভালোভাবে নামবে, এ ধরনের একটা আশা আমরা দেখতে পাচ্ছি। এবং সিপিবি কে দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে, সিপিবির একটা অংশকে। এটাও একটা গুড সাইন আমি মনে করি। এবং মানুষের মধ্যে যে জয় বাংলা, তারপরে মুক্তিযুদ্ধ, এগুলা নিয়ে মানুষের যে ধরনের মনোভাব দেখি উম, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, সেটা আমাকে আশাবাদী করে। এজন্য 2025 সাল আমার কাছে নতুন আশা, নতুন অঙ্গীকার এবং কি বলবো, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আবার দেখার একটা আকাঙ্ক্ষা জাগায়। সেজন্য আমি মনে করি যে রাজনীতিতে একটা পট পরিবর্তন ঘটবে। আশা করা যাচ্ছে দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে অন্তত এই ধরনের অরাজক পরিস্থিতি, যেটা অর্থনীতিতে এবং আইন শৃঙ্খলায় ঘটছে, সে ধরনের অরাজক পরিস্থিতির একটা অবসান ঘটবে। 2024 সাল আমাদের প্রত্যেকের নিজেকে চেনার এবং পাশের মানুষকে চেনার একটা বছর। যাদের সাথে আমরা বছরের পর বছর সংশ্লিষ্ট ছিলাম তাদের অনেকেই আমাদের শরীর থেকে অতিরিক্ত মেয়েদের মতন ঝরে গিয়েছে। এবং যারা আমাদের জীবনে থাকার কথা, যাদেরকে সত্যিকার অর্থে রাখার কথা, তারা আমাদের সাথে থেকে গিয়েছেন। 2024 সাল প্রাপ্তির, 2024 সাল হারানোর। মানুষের জীবন এরকমই, মানুষ হারাবে, পাবে, এভাবেই মানুষের জীবন চলমান থাকে। তো 2024 সাল শেষ হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে 2024 সালে আহ এই ভিডিও করার ব্যাপারে এসছি। নানা ঘটনার কারণে আমাকে ভিডিও করা শুরু করতে হয়েছে। আমি বহু মানুষের সংস্পর্শে এসেছি, অনেকে আমাকে উৎসাহ জুগিয়েছেন। তাদের উৎসাহ, উদ্দীপনা এবং ভালোবাসায় আমি প্রতিদিন এই কিছু না কিছু নিয়ে আপনাদের সাথে দেখা করতে আসি, বিভিন্ন মতামত ব্যক্ত করি। কোনোটা হয়তো আপনাদের পছন্দ হয়, কোনোটা হয়তো পছন্দ হয় না। মতানৈক্য থাকবে, মতৈক্য থাকবে, এ নিয়েই আমাদের ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। যে যেখানে আছেন, যেভাবে আছেন, পরিবারের সাথে আনন্দে থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আবার দেখা হবে, আবার কথা হবে।